আচ্ছা, তো আমাদের থিওরি মিড টার্ম সম্পর্কে যদি বলি, আমাদের কি এই তিনটা স্লাইড হচ্ছে আমাদের থিওরি মিড টার্মে আছে: ইন্ট্রোডাকশন, প্রসেস এবং সিপিইউ স্কেডিউলিং। ইন্ট্রোডাকশনের মধ্যে যদি আমি আসি, সেখানে ইম্পর্টেন্টগুলো কি কি হতে পারে: অপারেটিং সিস্টেমের ডেফিনিশন, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, এইগুলা একটু পড়বেন। এগুলা পড়ার কোনো দরকার নেই। টাইমলাইন্স অফ ওএস, এগুলা জাস্ট আপনাদের নলেজে রাখার জিনিস ছিল। এগুলা আসলে আসার মতো কিছু না। তারপর আপনাদের কম্পোনেন্টস অফ অপারেটিং সিস্টেম, এটাও জাস্ট দেখে যাবেন। কার্নেলের কাজগুলো দেখবেন, বুস্টআপ প্রোগ্রাম কিভাবে কাজ করে, এটা কি জিনিস এইটা দেখবেন। আর সরি, এখানে হচ্ছে র্যাম, এখানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, টিপিক্যাল ভোলাটাইল মানে স্টোরেজ স্ট্রাকচার, এগুলো আমরা আলোচনা করছি। এগুলো জাস্ট গো থ্রু করবেন। হায়ারার্কি জাস্ট মাথায় রেখে যাবেন কোনটা আসলে সবচেয়ে উপরে, কি সবচেয়ে রেজিস্টারের পর ক্যাশ, মেইন মেমোরি, তারপর রেজিস্টার কি সবচেয়ে কস্টলি আবার সবচেয়ে ছোট। সো এরকম ভাবে আস্তে আস্তে কি হায়ারার্কিটা নিচের দিকে আসতেছে। তারপর কি আমার ওএস আর্কিটেকচারের মধ্যে, হ্যাঁ আর্কিটেকচারটা খুব ইম্পর্টেন্ট। সেখানে কি সিঙ্গেল প্রসেসর, মাল্টি প্রসেসর দুটোই দেখবেন ভালো করে। ক্লাস্টার সিস্টেম, তাই না? তিন ধরনের সিস্টেম আছে আমার, কি সিঙ্গেল প্রসেসর সিস্টেম, মাল্টি প্রসেসর সিস্টেম, ক্লাস্টার সিস্টেম। তো কোন সিস্টেমের কি ধরনের কাজ, আর এই যে এই ডায়াগ্রামগুলা, এগুলো একটু দেখে যাবেন কিন্তু ভালোভাবে। যে যদি আমার পরীক্ষায় আসে যে তিন ধরনের আর্কিটেকচারই লিখো, তাহলে কিন্তু যাতে আমি বলতে পারি যে লিখো মানে মানে তিন ধরনের আর্কিটেকচার একটা শর্ট বর্ণনা দাও ডায়াগ্রাম সহ, এরকম যদি বলে একটা বড় মার্কস, অনেক মার্কস দিয়ে দিল, তাহলে কিন্তু যাতে আমরা এই কোনটার চিত্র কিরকম সেটা যেন আমাদের মাথায় থাকে। আর এটা তো আসলে অত কিছু লেখা লাগে না, দেখছেন একটা একটা লাইন মাত্র। সো কোনটার কাজ কি এটা লিখবেন, এবং চিত্রটা লিখলেই হয়ে যাবে। ফিগারটা দিলেই কি হয়ে যাবে আপনার ফুল কমপ্লিট। দেন মাল্টি প্রোগ্রামিং আছে, এটা এত ইম্পর্টেন্ট না। রিকোয়ারমেন্ট অ্যান্ড মাল্টি প্রোগ্রামিং এর মধ্যে জব শিডিউলিং, সিপিইউ শিডিউলিং, এগুলো তো আমরা আসলে পরবর্তীতে পড়বই। সো এগুলো এখন না পড়লেও কি পরেও আপনার লাগবে এমনিতেই। টাইম শেয়ারিং, এটা আসতে পারে একটা কি শর্ট কোশ্চেনে, যে টাইম শেয়ারিং জিনিসটা কি সেটা আসতে পারে, এটা একটু দেখবেন। ডুয়েল মোড অপারেশন আমরা কি কুইজে দিয়েছিলাম, সো এইটা আসতেও পারে, তাই না? সো ডুয়েল মোড অপারেশনটা একটু দেখে যাবেন, যে কার্নেল মোডে আমরা 0 দিলে হয়, ইউজার মোডটা 1 দিলে হয়, তো কিভাবে কাজটা করে এই জিনিসটা একটু দেখবেন। সিস্টেম কলের মধ্যে আমরা কি পড়েছি? সিস্টেম কলের মধ্যে আমরা পড়েছি যে আমার কোড দেওয়া থাকে, কোডটার থেকে আমার কি এই কোডগুলার আউটপুট আমার বের করতে হয়, তাই না? এইগুলো আমরা দেখেছিলাম সিস্টেম কলের। যে ফর্ক থেকে আমরা কি প্যারেন্ট বের করতেছিলাম, এগুলো আমরা প্রসেসে দেখছি, তাই না, পরবর্তীতে। সো সিস্টেম কলের চ্যাপ্টার 1 থেকে সিস্টেম কলের কিছু আসবে না, চ্যাপ্টার 2 থেকে ওটা কি স্লাইড 2 থেকে আমরা কি সিস্টেম তথ্য থেকে ম্যাথ দিতে পারি আর কি। সো ওএস স্ট্রাকচার যেটা, এখানে দেখেন আর্কিটেকচার ছিল তিন ধরনের, আবার ওএস স্ট্রাকচারও কিন্তু কি তিন ধরনের, তাই না? কি কি? সিম্পল বা মনোলিথিক, লেয়ার্ড স্ট্রাকচার, আর কি মাইক্রোকার্নেল স্ট্রাকচার। সো তিন ধরনের স্ট্রাকচার কিন্তু আমরা পড়েছি। তিন ধরনের স্ট্রাকচারের কাজগুলা এবং তাদের ডায়াগ্রামগুলা, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আর্কিটেকচার বলছি আর স্ট্রাকচার বলছি, এই তিনটার মধ্যে কি এই তিনটাও দিতে পারে, বা এই তিনটার মধ্যে যে কোনো একটা, যে কোনো দুইটা এরকম দিতে পারে, আবার কি আর্কিটেকচার থেকেও দিতে পারে। সো এই তিনটা খুব ভালোভাবে দেখে যাবেন, তাই না? এই ফিগারগুলো দেখে যাবেন, এই ফিগারগুলো কিভাবে কাজ করে, এই তো এইগুলা বুঝলে কি এভাবে আপনি, এটা বুঝলে আপনি এটা লিখতে পারবেন, তাই না? একই জিনিস লেখা, এটা বুঝলে আপনি এটা লিখতে পারবেন, এটা বুঝলে আপনি এটা লিখতে পারবেন। সো এই তো এটা হচ্ছে আপনার চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 থেকে আর কিছু আসার কিছু নাই আসলে। সো স্ট্রাকচারগুলো দেখবেন, আর্কিটেকচারগুলো দেখবেন। তারপর হচ্ছে আপনাদের বুটস্ট্র্যাপ, প্রোগ্রাম, কার্নেল, এগুলোর কাজগুলো দেখবেন। এই তো তো মোরলেস হচ্ছে এগুলা দেখে গেলে আসলে হয়ে যাবে। দেন চ্যাপ্টার, এক মিনিট, সরি। তো চ্যাপ্টার 2 তে আমাদের কি প্রসেস আসছিল, তাই না? প্রসেসের মধ্যে আমাদের কি করছি, প্রসেস ক্রিয়েশনে আমরা ম্যাথ দেখেছি অনেক টাইপের, তাই না? আমার কোড দেওয়া ছিল, কোড থেকে আমরা কি বের করেছিলাম। তো কোড থেকে আমরা কিভাবে আউটপুটগুলো বের করি, এগুলো কি মনে আছে না? এগুলো আমরা একটু ভালো করে কিন্তু মাথায় রাখবো। কি আমরা যদি একটু একটা দেখাই এখানে, ধরেন আমার পেনটা কোথায়? আচ্ছা, এই যে, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তো এইখানে ধরেন, জি এখানে স্যার। একটা কি ফর্ক হচ্ছে, তাহলে ফর্ক হলো, তারপর এইখানে আমরা কি ইফ, ধরেন
ফর্ক হলো আমার পিআইডি ইজ ইকুয়াল টু ফর্ক হলো, ঠিক আছে? পিআইডি ইজ ইকুয়াল টু ফর্ক দিলাম, তাহলে কি পিআইডির ভ্যালু এই ধরেন এটা, তারপর ইফ পিআইডি ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে আরেকটা পিআইডি 2 ইজ ইকুয়াল টু, ধরেন পিআইডি 2 ফর্ক করার আগে অন্য কিছু করি আগে, যে ধরেন a ইজ ইকুয়াল টু a বাই 10, b ইজ ইকুয়াল টু b ইন্টু 20, দেন হচ্ছে ফর্ক, এটা হচ্ছে পিআইডি 2 ইজ ইকুয়াল টু ফর্ক, দেন হচ্ছে আবার ইফ পিআইডি 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে আবার কি করব, তখন আমি ধরেন a ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 3, b ইজ ইকুয়াল টু b ভাগ a, ব্যাস। তারপর হচ্ছে মানে এখানে আউটপুট চাইছে প্রিন্ট, মানে এখানেও প্রিন্ট দেওয়া, প্রিন্ট চাইল্ড ইজ সামথিং সামথিং, এটা হচ্ছে প্রিন্টটা হবে পরে আর কি। আচ্ছা, এরকম ধরেন দেওয়া আছে পিআইডি, তারপর এটা তারপর হচ্ছে এইখানে হচ্ছে প্রিন্ট দেওয়া যে এ বি এর ভ্যালু প্রিন্ট করো, আবার এইখানেও আবার প্রিন্ট দেওয়া আছে হচ্ছে এলস এর, এখানে প্রিন্ট দেওয়া হচ্ছে এ বি, আর তার নিচে একটু নিচে যাইতে হবে আমার। আচ্ছা, প্যারেন্টের তাহলে ইনিশিয়ালি কি, ইনিশিয়ালি এ ইজ ইকুয়াল টু ধরেন 10 দেওয়া, বি ইজ ইকুয়াল টু ধরেন 7 দেওয়া, আচ্ছা 5 দিই সিম্পলিসিটির জন্য, 5 দেওয়া, এস 10 বি 5, তারপর কি এই ইফের এই বরাবর আবার কি এখানে আরেকটা এলস, এলস এর মধ্যে আমি কি এলস এর মধ্যে আগে ওয়েট করি, আবার এইখানেও তো এলস এর মধ্যে এখানেও আবার ওয়েট করতে হবে আগে, ওয়েট, তাহলে ওয়েটের পর হচ্ছে এ ইজ ইকুয়াল টু চেঞ্জ করি, ধরেন এ ইন্টু 5, বি ইজ ইকুয়াল টু বি ইন্টু 5, দেন প্রিন্ট, ধরেন এরকম আছে। তাহলে আপনার মনে রাখতে হবে ফার্স্টের থেকে কি, ফার্স্টে যে ভ্যারিয়েবলগুলো আসতেছে, ফার্স্টে কি একটা মেইন একটা প্রসেস আসে, তাই না? মেইন একটা প্রসেস থেকে কি এই ফর্কের জন্য, এই F1 ফর্কের জন্য কি একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে, তাই না? চাইল্ড প্রসেস ক্রিয়েট যদি হয় এই P1 এর জন্য পিআইডি, তাই না? পিআইডি ইজ ইকুয়াল টু এখান থেকে P1 এ কি, যখন আমি P1 আছে তখন পিআইডি ইজ ইকুয়াল টু ফর্ক করছি, তাই না? তাহলে পিআইডির ভ্যালু তখন কি হবে, ইজ গ্রেটার দ্যান 0 হবে, কারণ এ কি প্রসেস, সেই জন্য কি এখানে পিআইডি, এটা কি প্রসেস, প্যারেন্ট প্রসেস, তাহলে প্যারেন্ট প্রসেস যেহেতু এই জন্য তার পিআইডি কি হবে 111, মানে 0 থেকে বেশি হবে, আর এই P2 এর পিআইডিটা কি হবে 0 হবে, কারণ এই P1 এর চাইল্ড হচ্ছে P2। এই লাইন থেকে তাহলে কি বুঝলাম, যে আমি P1 এ আছি, P1 এ কি আমি একটা চাইল্ড ক্রিয়েট করতেছি, চাইল্ড F1 ফর্কের মাধ্যমে ক্রিয়েট করলাম, আর তাহলে P1 এ কি a ইজ ইকুয়াল টু 10 ছিল, b ইজ ইকুয়াল টু 5 ছিল, এরকম আসলো, এবং এইটাই কি আমি যখন আমি একটা চাইল্ড ক্রিয়েট করব সিমিলারলি ইনহেরিট করে দিবে, তাই না? আপাতত a ইজ ইকুয়াল টু 5, a ইজ ইকুয়াল টু 10 এবং b ইজ ইকুয়াল টু 5, এইটা কি P2 প্রসেসটাও ইনহেরিট করবে, P1 থেকে যখনই P2 একটা প্রসেস চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে তখন কি এই ভ্যালুগুলো ইনহেরিট করে দিবে, শুধুমাত্র কোনটা ইনহেরিট করবে না, পিআইডির ভ্যালুটা, কারণ পিআইডির থেকে কি ফর্কটা হচ্ছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই পিআইডিটা হচ্ছে আমার প্যারেন্ট পিআইডি আর এই পিআইডিটা হচ্ছে আমার চাইল্ড পিআইডি। তখন আপনি দেখতেছেন কি, তখন আপনি কিন্তু এখনো কি P1 প্রসেসে আসেন, তাই না? P1 প্রসেস যখন আছেন এই লাইনটার পরে আমি কোথায় যাচ্ছি, ইফ কন্ডিশন দেখতেছি, ইফ কন্ডিশন কি আছে, পিআইডির ভ্যালু তো 0 না, কারণ পিআইডির ভ্যালু হচ্ছে ইজ গ্রেটার দ্যান 0, তাহলে এটাই যাবে না। তারপর আবার কোথায় দেখবে, এলসিফ, এখানে আরেকটা এলসিফ এরকম ধরেন দেওয়া ছিল, এলসিফে পিআইডি 2 তো P1 এ নাই, তাই না? যেহেতু পিআইডি 2 P1 এ নাই, তাহলে এইখানেও কি এটাতেও যাচ্ছে না, এই কারণ পিআইডির 2 নামে কোনো ভ্যারিয়েবল নাই, তার উপর এইটার কোনো ভ্যালু কি আবার 0 নাই, তাহলে এটাও যাবে না, কোথায় যাবে, এলসে যাবে। এলসে যায় কি দেখবে তখন, প্যারেন্টটা ওয়েট কার জন্য ওয়েট করবে বলেন তো, চাইল্ডের জন্য। চাইল্ডের জন্য, তার মানে P2 এক্সিকিউট শেষ হওয়ার জন্য ওয়েট করবে। P2 এক্সিকিউট যখন শেষ হওয়ার জন্য ওয়েট করবে তখন কোথায় চলে যাবে, আমার প্রোগ্রামটা এইখানে চলে যাবে, চাইল্ডের এখানে চলে যাবে, তাই না? বুঝতে পারছেন? জি স্যার। চাইল্ডের এখানে চলে গেলে তখন কি হচ্ছে দেখেন তো, এইখানে দেখেন পিআইডি ইজ ইকুয়াল টু 0, চাইল্ডের ক্ষেত্রে কি পিআইডি ইজ ইকুয়াল টু 0, এটা কি ট্রু না? জি স্যার। তাহলে যদি ট্রু হয় তাহলে কি নিচের লাইনগুলো যাবে, এই লাইনগুলো কি হবে দেখেন তো, a ইজ ইকুয়াল টু a ভাগ 10, তাহলে a ইজ ইকুয়াল টু কি a ভাগ 10 মানে কত হবে বলেন তো, 10 ভাগ 10 কত হয়, 1 হয়, তাহলে এর ভ্যালুটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে, চাইল্ডের ভ্যালু কিন্তু 1 হয়ে যাবে, কিন্তু প্যারেন্টের ভ্যালু কি চেঞ্জ হয়েছে, না। না চেঞ্জ হবে না কিন্তু প্যারেন্টের ভ্যালু,
শুধুমাত্র কি চাইল্ডের ভ্যালু চেঞ্জ হবে, কারণ চাইল্ডের মধ্যে যে আমি এইসব চেঞ্জ করতেছি। তারপর কি দেওয়া, বি ইজ ইকুয়াল টু বি ইন্টু 20, তাহলে বি এর ভ্যালু কত হবে, 5 ইন্টু 20 মানে 100 হবে। 100। বুঝতে পারছি? তারপর কি করতেছেন আবার, তারপর আবার করতেছেন দেখেন পিআইডি PID 2 2 ইজ ইকুয়াল টু 4। তখন আবার কি আমার এইটার মধ্যে থেকে কি আরেকটা, এটা PID বের এটা কি হবে। আমার F2 ধরেন দিলেন, তাহলে F2 থেকে কি পিআইডি 2 নামের, তাই না, পিআইডি 2 নামের কি একটা ফর্ক করে আমি কি নতুন একটা গ্র্যান্ড চাইল্ড, মানে চাইল্ডের চাইল্ড মানে কি প্যারেন্টের গ্র্যান্ড চাইল্ড না আসলে, বুঝতে পারতেছেন? জি স্যার। তাহলে এটা কি হবে, EF2 ফর্কের মাধ্যমে P3 তে যাবে, এবং P3 তে কি হচ্ছে, P3 কি ইনহেরিট করবে বলেন তো তখন, এই ভ্যালুগুলা, যে পিআইডি 2 ইজ ইকুয়াল টু P2 এর পিআইডি 2 ইজ ইকুয়াল টু কত হবে বলেন, পিআইডি 2 কিন্তু P3 হচ্ছে চাইল্ড, পিআইডি 2 তাহলে কি হবে 0, আর P2 এর পিআইডি 2 কত হবে তখন, ইজ গ্রেটার দ্যান 0 যে কোনো কিছু, তাই না, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে কি পিআইডি 2 ইজ ইকুয়াল টু 0 P3 এর, আর P2 এর হবে পিআইডি 2 ইজ গ্রেটার দ্যান যে কোনো কিছু। তাহলে তারপর কি হবে, A ইনহেরিট করবে 1, B ইনহেরিট করবে 100, তারপর আর কি জি। আছে, আর কি বাকি আছে, না না স্যার। এইটা ইনহেরিট করবে, ইনহেরিট করার পর এখন কি হবে, এখন আবার কি যাবে চাইল্ডটা আমার কি করবে, এখন দেখবে যে এই চাইল্ডের পিআইডি 2 এর ভ্যালু কি, পিআইডি 2 এর 0 ভ্যালু কিনা? কি 0, এখন তো আমি চাইল্ডে আছি, চাইল্ডের ভ্যালু কি 0 পিআইডি 2 এর, না স্যার। না, তাহলে কি হবে, এইটাই যাবে না, না যে কি যাবে এলস এ যায় কি করবে, ওয়েট করবে, কার জন্য ওয়েট করবে, চাইল্ড, তার চাইল্ডের ফিনিশ হওয়ার ওয়েট করবে, বুঝতে পারছি? তাহলে চাইল্ড কি তার চাইল্ড মানে প্যারেন্টের গ্র্যান্ড চাইল্ডের ফিনিশ হওয়ার ওয়েট করতেছে। তাহলে এইটা যদি চাইল্ডটা ওয়েট করে তখন কি হবে, গ্র্যান্ড চাইল্ডে আবার চলে যেতে হবে আমার, কারণ গ্র্যান্ড চাইল্ড শেষ না হলে চাইল্ড শেষ হবে না, আর চাইল্ড শেষ না হলে প্যারেন্ট শেষ হবে না। তখন কি হবে, গ্র্যান্ড চাইল্ডের কোডে চলে যাবো, গ্র্যান্ড চাইল্ডের কোডটা কোথায়, এইখানে পিআইডি 2 ইজ ইকুয়াল টু 0, পিআইডি 2 ইজ ইকুয়াল টু যখন 0 পাবো তখন কি করতে হবে, a ইজ ইকুয়াল টু a কিউব, তাহলে a ইজ ইকুয়াল টু a কিউব মানে কি 10 কিউব, এখানে যদি 1 না হয়ে 2 হইতো তাহলে কি হইতো, 8 হইতো, যেহেতু এখানে 1 এই। দেওয়া তাহলে 1 কিউব ইজ ইকুয়াল টু কি 1ই, তাই না? তাহলে কি জি হইতো, স্যার। এর ভ্যালু 1 কেটে 1ই হইতো, এবং b এর ভ্যালু কত হইতো, b ভাগে মানে কি 100 ভাগ 1 মানে কি 100ই হইতো। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তারপর কি হইতো আমার, তখন আমার ফার্স্ট প্রিন্ট আসছে এইখানে, তার মানে আমার ফার্স্ট আউটপুটে প্রিন্ট আসতো কি গ্র্যান্ড চাইল্ডের ভ্যালুগুলা এবি, গ্র্যান্ড চাইল্ডের এবি আসতো, এটা কি গ্র্যান্ড চাইল্ড ফার্স্ট আউটপুট, তারপরে প্রিন্ট কি আসতো, গ্র্যান্ড চাইল্ড যখন প্রিন্ট হয়ে গেছে তার মানে গ্র্যান্ড চাইল্ড ইজ ক্লিয়ার, গ্র্যান্ড চাইল্ড ফিনিশ হয়েছে, এখন কোথায় যাব, চাইল্ডে ফেরত যাব, চাইল্ডে ফেরত যেয়ে কি হবে তখন, চাইল্ডে ফেরত যে এই যে ওয়েটের পরে কি আছে, প্রিন্ট ফাংশন আছে, তার মানে চাইল্ডের যে ভ্যালুগুলো ছিল সেটাকে এখন আমি প্রিন্ট দিব আউটপুটে, চাইল্ডের আউটপুটগুলো প্রিন্ট দিব। তারপর যখন চাইল্ডের আউটপুটগুলো প্রিন্ট হয়ে যাবে তখন কে, চাইল্ডও ফিনিশ হয়ে গেছে, তখন আবার কোথায় ব্যাক করব, প্যারেন্টে ব্যাক করব, প্যারেন্ট। প্যারেন্টে ব্যাক করে কি করব, এই ওয়েটের নিচের ভ্যালুগুলো মানে সিরিয়াল লাইনগুলোকে এক্সিকিউট করব, সেগুলো কি হবে, a ইজ ইকুয়াল টু a ইন্টু 5, তাহলে a ইজ ইকুয়াল টু কি হবে, প্যারেন্টে এখন আমি a ইন্টু 5 মানে 50, আর b ইজ ইকুয়াল টু b ইন্টু 5 মানে 25, তারপর কি প্রিন্ট এবি, তাহলে তখন লাস্ট এবি কি প্যারেন্টের এবি আমি লাস্টে প্রিন্ট দিব, তাহলে ফার্স্টে কি গ্র্যান্ড চাইল্ড শেষ হবে, তারপর চাইল্ড শেষ হবে, লাস্টে কি প্যারেন্ট শেষ হবে, আর প্রত্যেকের এবি কি ডিফারেন্ট হবে, তাই না, কারণ কি আমি এবি প্রত্যেকের কোডে কি চেঞ্জ করছি। তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, সো এইগুলা কিন্তু একটু ভালো করে দেখবেন। তাহলে এরকম প্রশ্ন যদি আসে, কোডটা দেওয়া থাকবে, আপনার কি চাইবে এইটা আপনার আঁকতে হবে, ইনহেরিট করতেছে কি কি সেটা আপনার দিতে হবে, এবং কি আপডেট হচ্ছে কিভাবে সেটা এভাবে দেখাইতে হবে, এবং লাস্টে কি আউটপুটটা দেখাই দিতে হবে, তাই না? ফার্স্টের আউটপুট যদি গ্র্যান্ড চাইল্ডের আসে তাহলে গ্র্যান্ড চাইল্ডের আউটপুট আগে, চাইল্ডের আউটপুট তারপর কি প্যারেন্টের আউটপুট, যেটা যেভাবে চাইছে কোডটা দেখে আপনারা বুঝতে পারবেন আশা করি। এরকম টাইপেরই কিন্তু কোড থাকবে, বুঝতে পারছি, যে চাইল্ড গ্র্যান্ড চাইল্ড এই পর্যন্ত থাকবে, তাহলে গ্র্যান্ড চাইল্ড শেষ না হলে চাইল্ড শেষ হবে না, চাইল্ড শেষ না হলে প্যারেন্ট শেষ হবে না, বুঝতে পারছি সবাই? সব এলোমেলো পাকায় গেছে স্যার। এই টাইপেরই কিন্তু আসতে পারে, তো একটু দেখবেন, ঠিক আছে, একটু আপনারা নিজেরা স্যার ওই যে উপরে কি মেইন ফাংশন থাকবে না একটা? অবশ্যই মেইন ফাংশন তো থাকবে, তো মেইন ফাংশন থেকেই তো আপনারা এই P1টা ক্রিয়েট করতেছেন, ও যখন এই আচ্ছা, মেইন লেখা এখানে আছে নাই তো এই জন্য আমি স্যার তো আর জাস্ট একটু একটা পেস সুডো কোড লাগতেছে। লিখলাম, তাই না, এটা তো আমি মাত্র বানালাম, এটাই তো আসলে আসল কোড না, জাস্ট মেইন যখনই মেইন আসবে তখনই তো আপনি P1 ক্রিয়েট করে ফেলছেন, তাই না, বুঝতে জি পারছেন? স্যার। জি তারপর স্যার। থেকে এই ফোরকে আমি P2 ইউজ করলাম, এই ফোরকে আপনি P3 বাড়লেন, এইভাবে কি আপনার আগাবে। আর উপরে ঠিক যদি আছে এরকম ইনক্লুড স্যার এখানে কি স্টুডিও, প্যারেন্টের পরে আবার চাইল্ড থাকবে, আবার চাইল্ডের আবার গ্রাউন্ড থাকবে, মানে হ্যাঁ তিনটা গ্র্যান্ড আইটেম? থাকবে, হ্যাঁ, এটা আপনি দেখেই বুঝবেন, যখন এই দেখবেন
এই পিআইডি ইজ ইকুয়াল টু 0 তার মধ্যেই ফর্ক করতে বলছে। তার মানে কি শুধুমাত্র চাইল্ডই ফর্ক করতে পারবে, প্যারেন্ট কিন্তু আর এই ফর্কটা করতে পারতেছে না, কারণ যাচ্ছেই কোথার মধ্যে, পিআইডি ইজ ইকুয়াল টু 0 এর মধ্যে যে তারপর ফর্ক করতেছে। সবাই কি বুঝতে পারছি? তাহলে এইখানে কিন্তু প্যারেন্টটা কিন্তু এই ফর্কটা কখনোই করতে পারবে না। সো এমন না যে প্যারেন্টের এখান থেকে আরেকটা ফর্ক আসতেছে, আসতে কি কোথান থেকে, প্যারেন্টের চাইল্ডের থেকে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। তো এইগুলো একটু দেখবেন, নিজেরা একটু বানিয়ে নিজেরাই কোড বানিয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন ততই আপনাদের ক্লিয়ার হবে কনসেপ্ট। স্যার এক্সামে যেরকম একটা এরকম কোড করছেন, এরকম সিমিলার টাইপ একটা কোড আমাদেরকে দেওয়া যাবে না? একটা অ্যাসাইনমেন্ট তাহলে দেওয়া যায় হ্যাঁ কুইজের মানে পরীক্ষার আগে স্যার, একটা অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দেন, সমস্যা নাই, কিন্তু ওই যে ওই রকম আর কি একটা সিমিলার কোড। সিমিলার একদম হুবহু তো আর দেওয়া যাবে না। না স্যার, ভ্যালু সিমিলার চেঞ্জ করে দিলেন স্যার, ভ্যালু চেঞ্জ করে দিলেন, কিন্তু ওই যে আপনারা স্ট্রাকচারটা নিজেরা ঠিক একটু রেখে আর কি। আপনারা নিজেরা একটু বানান। আপনি তো বুঝলাম যে প্যারেন্ট এরকম থাকবে যে চাইল্ডের ইফ এর কন্ডিশনের মধ্যে আরেকটা ফর্ক থাকবে, যার মাধ্যমে কি গ্র্যান্ড চাইল্ডটা ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে আপনারা নিজেরা একটু বানান, নিজেরা একটু দেখেন, প্রশ্ন একটু খোঁজেন, একটু না যদি কষ্ট করেন তাহলে হবে। আমি যদি দিয়েই দিই তাহলে তো মানে একটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে পারি, কিন্তু তার মধ্যে অনেক টাইপের কোড থাকবে, তাহলে শুধু এইরকম টাইপ না, আরো অনেক টাইপ থাকবে। বুঝতে পারছেন? সো স্যার এটা সহ আর একটা দুটো লাগাই দেন, সমস্যা নাই। স্যার এর আগে আর অ্যাসাইনমেন্ট দিয়ে না, আর অনেক স্যার দিয়েছে তো অ্যাসাইনমেন্ট, সেটাই তো এগুলো আমি বলতেছিলাম, এক্সামের আগে assignment এতগুলি এতগুলি অ্যাসাইনমেন্ট করা তো সম্ভব না স্যার। তো একটা আপনারা কোয়েশ্চেনের এই আনসার পাইতেছে টাইপের তো ভালো ম্যাথগুলো লাগে না। একটু দেখবেন। এই টাইপে আমি তো বুঝাই দিলাম, ভিডিওটা একটু দেখেন, এটা তো রেকর্ড হচ্ছে। সো এটা তো বুঝাই দিলাম যে আগে কি গ্র্যান্ড চাইল্ড কমপ্লিট হয়, দেন চাইল্ড কমপ্লিট হয়, দেন লাস্টলি প্যারেন্ট কমপ্লিট হয়। কারণ প্যারেন্ট চাইল্ডের কমপ্লিট হওয়ার ওয়েট করে, চাইল্ড গ্র্যান্ড চাইল্ডের কমপ্লিট হওয়ার ওয়েট করে। এই জন্য কি এইভাবে আপনার ভ্যালুগুলো যেহেতু চেঞ্জ হয়, ভ্যালুগুলো চেঞ্জ করবেন, কিভাবে ইনহেরিট করে, কখন ইনহেরিট করে, এগুলো একটু দেখবেন। দেখেন এ আর বি চেঞ্জ করার পর আমি ফর্ক করছিলাম বলে চেঞ্জ ভ্যালুটা ইনহেরিট করছে পি3টা, দেখছেন? সো এইরকম লাইনটা দেখবেন, কোন লাইনের পর চেঞ্জ হয়েছে, কোন লাইনের পর ফর্ক হয়েছে, কোন ভ্যালুটা আমি ইনহেরিট করবে, এগুলো জাস্ট ক্লিয়ার যদি থাকে তাহলে আপনার এতে মার্কস লুজ হওয়ার কোনো কারণ নাই। তো এই তো এইটা ছিল আমার প্রসেস ক্রিয়েশন থেকে। তারপর কি আসতে পারে, এই যে স্টেট ডায়াগ্রামটা একটু দেখবেন, এটাও আসতে পারে, 2 মার্কের একটা প্রশ্ন দিয়ে দিল স্টেট ডায়াগ্রাম গড়ো, তো এটা আসতে পারে, এটা একটু দেখবেন। তারপর কি হতে পারে, এই তো এগুলো তো আসলে এগুলো আসলে জানার বিষয়, এগুলো জানলে ওইগুলা পারা যাবে। মিড টার্ম স্কেডিউলার্স গুলা একটু লং টার্ম, লং এখানে ছিল না, কোথায় গেল সেটা, না এখানে না, তাহলে এইখানে দেখেন মিড টার্ম স্কেডিউলার আছে, সিপিইউ বাউন্ড, আইও বাউন্ড, কনটেক্সট সুইচটা একটু দেখবেন। এটা কি, এটা আমরা কনটেক্সট সুইচ কিভাবে করতেছে সেটা মানে সেই জিনিসটা যদি আপনার আইডিয়া থাকে তাহলে এনাফ, আর কিছু না। প্রসেস ক্রিয়েশন তো খুবই ইম্পর্টেন্ট, এটা তো দেখাইছিলামই। সো এইগুলোও দেখবেন, আর যেটা মাত্র দেখাইলাম সেগুলোও দেখবেন, তাই না? এগুলো যদি দেখে যান তাহলে আশা করি কোনো মানে না পারার কোনো কথা না। লাস্টলি কি আমার এইটা খুবই ইম্পর্টেন্ট, এই যে ইন্টারপ্রসেস কমিউনিকেশনের মধ্যে কি টাইপের পড়ছি আমরা, দেখেন তো, শেয়ার্ড মেমোরি আর মেসেজ পাসিং। সো আপনাদের পরীক্ষায় কিন্তু এরকম সিনারিও টাইপের আসতে পারে। সিনারিও একটা বড় মানে মোটামুটি একটা ভালো বড় সিনারিও দেওয়া, সেই সিনারিও থেকে আপনার বুঝতে হবে যে এইখানে কি শেয়ার্ড মেমোরি ইউজ করা হচ্ছে নাকি মেসেজ পাসিং ইউজ করা হচ্ছে। শেয়ার্ড মেমোরি কখন ইউজ করা হয়, যখন আমার কি এই দুই ধরনের এই যে কাস্টমার এবং প্রোডিউসার এরা কি একটাই বাফার ইউজ করতেছিল, মানে শেয়ার করতেছিল, এমন একটা জিনিস শেয়ার করে দুইজনের কাছেই কি একটা কমন একটা ভ্যারিয়েবল ছিল, তখন কি আমরা শেয়ার্ড মেমোরিটা ইউজ করি। তাহলে আর মেসেজ পাসিংটা আমরা কখন ইউজ করি, যখন আমার কি ইফ এ প্রসেসর পি এন্ড কিউ ওয়ান্ট টু কমিউনিকেট দে মাস্ট সেন্ড মেসেজ এন্ড রিসিভ এ কমিউনিকেশন লিঙ্ক মাস্ট এক্সিস্ট বিটুইন পি এন্ড কিউ ইউজফুল ফর এক্সচেঞ্জিং স্মল অ্যামাউন্ট অফ ডেটা। তাহলে কি এগুলা কিন্তু কি টার্ম, তাই না? যে মেসেজ পাসিং এর জন্য যদি আমার প্রশ্নে দেওয়া থাকে যে এইটায় স্মল ডেটা লাগবে, তাহলে আমার শেয়ার্ড মেমোরি কিন্তু দরকার না, তখন আমার কি দরকার, তখন আমার মেসেজ পাসিং দরকার। আবার যদি বলা থাকে পরীক্ষার প্রশ্নে এমন ভাবে সিনারিওতে দেওয়া যে মোড সুইচের যে এটা একটা ডিস্ট্রিবিউটর সিস্টেম, তাহলে ডিস্ট্রিবিউটর সিস্টেম যদি থাকে তখন কি আমরা শেয়ার্ড মেমোরি ইউজ না করে মেসেজ পাসিং করব। যদি স্মল অ্যামাউন্ট অফ ডেটা চায় সিনারিওতে, তাহলে আমরা শেয়ার্ড মেমোরি না করে মেসেজ পাসিং করব। সো এই ধরনের কি টার্মগুলো আমরা স্যার স্যার এটা কিভাবে লিখবো আর কি বর্ণনা, হুম মানে এইটা লিখবেন তো ফার্স্টে এই শেয়ার্ড মেমোরি এখানে যেটা আগে আইডেন্টিফাই করবেন ফার্স্টে যে এখানে কোনটা ইউজ হবে, আইডেন্টিফাই করার পর স্যার কিভাবে এটা কাজ করে, কোশ্চেনটাকে একটা এই ডায়াগ্রাম প্রসেসের, দেখতেছেন, এই ডায়াগ্রাম দিয়েও আপনারা বুঝাইতে পারেন অথবা আপনারা কোড দিয়েও বুঝাতে পারেন, যেটা আপনার ইচ্ছা। ডায়াগ্রাম স্যার দিয়েও বুঝালে হবে, কোড দিয়েও বুঝালে বলেন। এইটার কোশ্চেনটাকে একটা প্রসেস বর্ণনা করা থাকবে, ওইটা দেখে এইটার ওইটা প্রশ্ন পরে একটা বুঝতে হবে। সিনারিও থাকবে,
সিনারিওটা পড়ে মানে একটা উদ্দীপকের মতো, বাংলায় ও যাতে বুঝতে উদ্দীপক পারছি বলে, স্যার। উদ্দীপকটা পড়ে আপনার বুঝতে হবে কিছু কিছু কি টার্ম থাকবে, যেমন কি এই ডেটা, স্মল ডেটা লাগতেছে বা বিগ চাঙ্ক অফ ডেটা লাগতেছে, তাহলে স্মল ডেটার ক্ষেত্রে মেসেজ পাসিং বেটার। তাহলে যদি বিগ চাঙ্ক অফ ডেটা লাগে এরকম থাকে সিনারিওতে, তাহলে আপনার কি অবশ্যই মেসেজ পাসিং বেটার হবে না, কে বেটার হবে তখন, শেয়ার্ড মেমোরি বেটার হবে। সো এরকম আপনার কি টার্মগুলো খুঁজবেন, কি টার্মগুলো খুঁজে আপনার কি আইডেন্টিফাই করবেন যে এখানে শেয়ার্ড মেমোরি ইউজ হবে নাকি মেসেজ পাসিং, তারপর এটা কিভাবে কাজ করে সেটা একটু বর্ণনা করবেন, ব্যাস এই। বুঝতে পারছেন? তো এই ধরনের প্রশ্ন কিন্তু জি আসতে স্যার। পারে। তো এই হলো আমার চ্যাপ্টার 2। লাস্ট চ্যাপ্টার যেটা, সেটা তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আসে, সেটা তো আমরা করছি, আমরা তো অ্যাসাইনমেন্ট করছি। তো অ্যাসাইনমেন্ট যেরকম সিমিলার প্রশ্নই আসবে, ঠিক আছে, স্ট্রেট ফরওয়ার্ডের প্রশ্ন আসবে। আপনার দেওয়া থাকবে একটা টেবিলের মধ্যে প্রসেস, অ্যারাইভিং টাইম, বার্স্ট টাইম, প্রায়োরিটি, এগুলো দেওয়া থাকবে। তারপর আপনার দুই ধরনের এই চ্যাপ্টার 3টা হচ্ছে আপনার 3 এর অর এবং 3 দুইটাতেই কি আপনার সিপিইউ স্কেডিউলিং থেকেই প্রশ্ন থাকবে। সো আপনারা হয় 3 অ্যান্সার করবেন অথবা 3 এর অর অ্যান্সার করবেন। অরের মধ্যে ধরেন রাউন্ড রবিন দেওয়া, আর 3 এর মধ্যে দেওয়া ধরেন অন্য একটা এসজে প্রায়োরিটি এরকম কিছু একটা দেওয়া। তাহলে এই দুইটা যদি দেওয়া থাকে 3 তে, এসজিএফ দেওয়া, প্রায়োরিটি দেওয়া। এসজিএফ প্রিএমটিভ এর নাম কি? এসআরটিএফ। তার মানে কি, আমার যদি কোনো প্রিএমটিভ নন প্রিএমটিভ নাও লেখা থাকে, এসআরটিএফ শুধু যদি লেখা থাকে, তাহলে যেন আমি বুঝতে পারি এটা কি আমার এসজিএফ প্রিএমটিভ করতে চাইছে। বুঝতে পারছি? সো এসআরটিএফ এর আরেক নাম কি? এসজিএফ প্রিএমটিভ। সো এসজিএফ প্রিএমটিভ এর নাম কি? এসআরটিএফ। সিমিলারলি যদি নন প্রিএমটিভ থাকে তাহলে কি ডিরেক্টলি এসজিএফ নন প্রিএমটিভ লেখাই থাকবে। তারপর কি হতে পারে, প্রায়োরিটির মধ্যেও থাকতে পারে সেম, প্রিএমটিভ এবং নন প্রিএমটিভ দুটোই থাকতে পারে। তো যেটা দিবে সেটা করবেন, তারপর কি কম্পেয়ার করতে বলতে পারে যে কোনটা বেশি ইফেক্টিভ, কোনটা বেশি ইফেক্টিভ হবে, যার অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ টার্নারাউন্ড টাইমটা কম হবে সেটাই বেশি এফেক্টিভ হবে। এই সো এইভাবে আপনারা করে ফেলবেন। আশা করি এটা নিয়ে প্রবলেম হওয়ার কোনো কথা কারণ নাই, চ্যাপ্টার 3 থেকে 10 10ও পাওয়া সম্ভব। সো এইটা ভুল করবেন না, ঠিক আছে? আর প্রত্যেকে ক্যালকুলেটর নিয়েই যাবেন অবশ্যই, ক্যালকুলেটর ছাড়া এইসব ম্যাথ কিভাবে করবেন। সো এই তো, এই হলো যে আমাদের মোরাললেস আর কি থিওরি মিড টার্মের সাজেশন বা যাই বলেন, রিভিউ ক্লাস। সো ল্যাবে তো আমরা বলছি আগের ক্লাসে যে একটা কি 15 মার্ক আপনার শেল প্রোগ্রামিং থাকবে, 15 মার্ক আপনার সিপিইউ স্কেডুলিং থাকবে। সো সিপিইউ স্কেডুলিংটা দেখে যাবেন, আপনাদের প্র্যাকটিসও হয়ে যাবে। আর 15 মার্ক কি আপনার শেল প্রোগ্রামিং, এই যে ল্যাবে যেরকম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সিমিলার টাইপেরই কিন্তু থাকবে, ঠিক আছে, এই অ্যাসাইনমেন্টের মতোই কিন্তু থাকবে। সো এটা তো থিওরি অ্যাসাইনমেন্ট। এই যে আপনারা কিন্তু অনেকেই জমা দেননি, মাত্র 4জন জমা দিলে তো হবে না, মার্কস তো পেতে হবে, এগুলো তো মার্কস ক্যারি করে, তাই না? সো জমা দিয়ে দিবেন। ডিউ ডেট কিন্তু মাত্র টুমারো 5টার দিকে ডিউ ডেট, আর মাত্র এখন পর্যন্ত সব 4জন, একরকম হবো দেখবেন স্যার। মাত্র 4জন সাবমিট দিছে, এটা কিন্তু হবে না আসলে। তো যাই হোক, এই যে এই টাইপের কিন্তু এইগুলো যা এখানে দেওয়া সবই কিন্তু আমি আচ্ছা স্যার, এই পড়াইছি। যে ওইখানে এইখানে যে লাস্টে লেখা ছিল ওই যে কি জানি, ওই যে লাস্টে মুভ ইউর নেম 3 ফোল্ডার ইন দ্য রুট ডিরেক্টরি, হুম। ওইটা কি স্যার আসলে রুট হবে নাকি হোম মিন করতে রুট মিন করতেছেন? কারণ রুটের তো বাকি সব ডিলিট করতে পারবো না। আচ্ছা, ফাইনালি মুভ ইউর নেম 3 ফোল্ডার টু দ্য রুট ডিরেক্টরি অ্যান্ড ডিলিট দ্য রেস্ট অফ দ্য হিস্ট্রি। রুট ডিরেক্টরি আপনি প্যারেন্ট ডিরেক্টরিতেও মুভ করতে পারেন, সমস্যা নেই হ্যাঁ চাইলে। হ্যাঁ, ওইটা আর কি প্যারেন্ট হ্যাঁ, ডিরেক্টরি আর কি প্যারেন্ট হোম ডিরেক্টরি ডিরেক্টরিতেই নিয়ে মানে নিছি। বুঝাইছে প্যারেন্ট ডিরেক্টরি মানে আপনি যেখান থেকে ক্রিয়েট করা শুরু করছেন সেখান ও থেকে, জি স্যার। তো সেখানে মুভ করলে সমস্যা নেই, এটা করলেই হবে, ঠিক আছে? এই তো। জি স্যার। তো এই টাইপের কিন্তু আপনার কি পরীক্ষাও এই টাইপের আসতে পারে, সো এগুলো একটু ভালো করে দেখবেন। আর এই তো, স্যার বলেন। স্যার ডেডলাইন একটু পেছনে করা যায় না? আমার ল্যাপটপের ডেডলাইন তো স্টোরেজ আপনার একটু চেঞ্জ করতে দিছি। পরীক্ষার মানে 1 মিনিট আগেও না, মানে পরীক্ষার টাইম যখন শুরু তখন থেকেই, পরীক্ষা 10 মিনিট আগে ডেডলাইন দেওয়া, দেখেন 5টা পর্যন্ত। কি বলেন তাহলে, এটা না কিভাবে না হচ্ছে? স্যার, আমার ল্যাপটপ হয়ে আমার ল্যাপটপ সার্ভিস সেন্টারে আছে এই জন্য। কি আপনি? শহীদুল ইসলাম। তাহলে কয়টা পর্যন্ত চাচ্ছেন? শনিবার, হ্যাঁ, শনিবারের মধ্যে হয়ে যাবে আচ্ছা hopefully। স্টপ রেকর্ড করে